20 দলে টাকা হরতালের দ্বিতীয় দিনে যশোরে 2 জন ও লক্ষ্মীপুরে 1 জন মারা গেছে, আহত হয়েছে আরো 5 জন। গাজীপুরে বাস ও পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। পুলিশ জানায় যশোরের মনিরামপুরে ভোর রাতে মোটরসাইকেলে করে পেট্রোল বোমা ছোড়ার চেষ্টা করে অবরোধকারীরা। এই সময় মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন ও ইউসুফ নামে 2 জনের মৃত্যু হয়। এদিকে গতরাতে লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলা চালায় কামাল নামে মেডিকেলে মারা গেছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরো 3 জন। ভোরে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকায় ঢাকা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা, এতে আহত হন বাসের হেল্পার দেলোয়ার। এছাড়া কালীগঞ্জ উপজেলার মুলগাঁও ও বাগেরহাটে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে পৌর মেয়রের গাড়িতে ককটেল হামলা চালক আহত হয়েছে। দিনাজপুরের চিরির বন্দরে 3টি ট্রাক ও 3টি মোটরসাইকেল ভাঙচুর করেছে জামাত শিবির কর্মীরা। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি কোচে হামলা করে আগুন দেওয়া হয়েছে, লুট করা হয়েছে যাত্রীদের মালামাল। দুজন অবরোধকারী তারা হুন্ডায় করে পেট্রোল বোমা নিক্ষেপ করাকালীন অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে তারা মারা যায় এবং ওই হুন্ডাটা দুমড়া মুচড়ানো অবস্থা আমরা পেয়েছি এবং তাদের কাছে 2টা পেট্রোল বোমা আমরা উদ্ধার করেছি। অবরোধে নাশকতার বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশাহ, বরিশাল থেকে জাতীয় পার্টি নেতা এ.কে.এম. মুর্তজা আবেদিন এবং খুলনা থেকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম। আমি প্রথমেই জনাব ফজলুল হোসেন বাদশাহ আপনার কাছে জানতে চাইবো যে নাশকতা প্রতিরোধে 14 দলের প্রতিরোধ কমিটির গঠন করার কথা, যারা পাড়ায় মহল্লায় রাস্তায় পাহারা দেওয়ার কথা, এই কমিটি কি হয়েছে? এই কমিটি কি পাহারা দিচ্ছে? এই কমিটি পাহারা দেওয়ার পর নতুন কোনো ভালো অবস্থা সৃষ্টি হচ্ছে কিনা? জনাব ফজলুল হোসেন বাদশাহ। 14 দলের ঘোষিত যে কমিটি গঠনের প্রক্রিয়া সেটা চলছে এবং আমরা জনগণকে সচেতন করছি এবং আমি বলতে পারি যে আমাদের এলাকায় নাশকতাপূর্ণ তৎপরতার যে ব্যাপকতা সৃষ্টির প্রচেষ্টা ছিল তা জনগণ প্রত্যাখ্যান করেছে এবং প্রতিরোধের দায়িত্ব আমরা গ্রহণ করিনি। এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সন্ত্রাস দমনে। এখন অনেকে বলছেন যে আমরা রাস্তায় নেমে সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার আহ্বান জানাচ্ছেন। সন্ত্রাসীদের রাস্তায় নেমে মোকাবেলা করার দায়িত্ব আমাদের নয়, তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়। সেটা খন্দকার মাহবুব হোসেনের জানার কথা ছিল। উনি এত বড় একটা আইনজ্ঞ মানুষ, তিনি রাস্তায় নামার ডাক দিচ্ছেন পেট্রোল বোমাদের মোকাবেলা করার জন্য, পেট্রোল বোমা যারা মারছে তাদেরকে মোকাবেলা করার জন্য। খন্দকার মাহবুব হোসেন তার সুপ্রিম কোর্টে আর থাকা উচিত না, তা তিনি গোয়েবেলসের দায়িত্ব নিয়েছেন এবং তিনি গোয়েবেলসের মতো মিথ্যা কথা একের পর এক বলে যাচ্ছেন। এইটা আমি তার কাছে প্রত্যাশা করিনি। কিন্তু খালেদা জনাব ফজলুল হোসেন বাদশাহ, আপনি কন্টিনিউ করেন। আমি শুধু জানতে চাই যে নাশকতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগই একমাত্র সমাধান কিনা, নাকি রাজনৈতিক সংকটও একটু নজর দেওয়া দরকার? যে এটা যে একটি রাজনৈতিক সংকট, সেই বিষয়ে আসলে কোনো আলোচনাই যে আপনারা যারা ক্ষমতাসীন দল বা জোট আছেন তারা যেতে চাইছেন না, এটি আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমরা মনে করি যে এর একটা সমাধান দরকার, রাজনৈতিক সমাধান দরকার। আমরা একভাবে রাজনৈতিক সমাধান করেছি এবং আমরা বলতে পারি যে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের পূর্বে এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে। পরবর্তী নির্বাচনের পূর্বে সেটিকে আলোচনা করা যেতে পারে। এই মুহূর্তে কোনো আলোচনার দরকার আছে কিনা বা এই মুহূর্তে কোনো উদ্যোগ নেওয়া দরকার আছে? আরো একটা জি, এই মুহূর্তে আলোচনার কোনো প্রয়োজন আছে এটা আমরা মনে করি না। আর যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বিএনপির পক্ষ থেকে থাকে সেটা বিবেচ্য হতে পারে, কিন্তু যে সর্বদলীয় সরকারের কথা তার বুদ্ধিজীবীরা বলছেন, এই সর্বদলীয় সরকারের কথা আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন এবং বলেছিলেন যে সর্বদলীয় সরকার করে আসুন আমরা নির্বাচন করি। এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপিকে দেওয়া হবে। তখন তো তারা এই প্রস্তাব গ্রহণ করেন নাই। অতএব আজকে যদি নতুন কোনো কথা তারা বলতে চান
তখন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু পুরনো কথা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জনাব ফজলুল হোসেন বাশা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বরিশাল থেকে জাতীয় পার্টি নেতা কে মুর্তজা আবেদিনের কাছে জানতে চাইবো যে জাতীয় পার্টি একদিকে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলছে, আবার সরকারকে সংলাপে আসতে বলছে, সরকারকে ব্যর্থও বলছে। জাতীয় পার্টির এই নানামুখী অবস্থান নিয়ে তৃণমূল পর্যায়ে আপনারা কিভাবে বিশ্লেষণ করেন জাতীয় পার্টির এই অবস্থানকে? জনাব কে মুর্তজা আবেদিন। ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় পার্টি উন্নয়নের ধারাকে বিশ্বাস করে, আর এই উন্নয়নের ধারাকে বিশ্বাস করে বলেই গত নির্বাচনে আমার প্রিয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার উদ্দেশ্যে। আসলে দেশে যা এখন চলছে তা কোনো মানুষেরই কাম্য না, কোনো নেতারই, রাজনৈতিক নেতার কাম্য হতে পারে না। আমাদের বরিশালে বিএনপির কোনো আন্দোলন সংগ্রাম নাই বললে চলে, দু একটি ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে। এখানে বিএনপির নেতারা যা আছে তারা সবাই গা ঢাকা দিয়ে চলছে, কোনো আন্দোলন নাই, দু একটা ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে। আমরা নেতা প্রিয় বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ উনি যা বলছেন উনি ভেবেচিন্তে বলছেন। ওনার রাজনৈতিক প্রজ্ঞা, ওনার চিন্তা চেতনা এদেশের জনগণকে নিয়েই, সুতরাং আমরা তার বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে নারাজ। খুলনা থেকে অধ্যক্ষ তরিকুল ইসলামের সাথে কথা বলবো, যিনি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, কিন্তু আমরা তার আগে একটি বিরতি নিচ্ছি এডিটর স্পিকে। ফিরে এসে আমরা সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপি অধ্যক্ষ তরিকুল ইসলামের সাথে কথা বলবো যে তৃণমূল পর্যায়ে বা খুলনায় কিভাবে আসলে সেই অবরোধ কার্যকর হয়, সেখানে মাঠের কর্মসূচি কি থাকে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির আগে বলছিলাম যে খুলনা থেকে মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। অধ্যক্ষ তরিকুল ইসলামের সঙ্গে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জনাব ফজলুল হোসেন বাদশা এবং কে মুর্তজা আবেদিনকে শুনেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, হরতাল অবরোধে আপনাদের মাঠের কর্মসূচি কি থাকে? খুলনায় হরতাল অবরোধ কিভাবে কার্যকর হয়? সেটা কি পেট্রোল বোমা, হাত বোমা বা নাশকতা নির্ভর, নাকি এটা জনগণ সাড়া দিচ্ছে? আপনি কি বলবেন অধ্যক্ষ তারিকুল ইসলাম? ধন্যবাদ। হরতাল সফল করতে গেলে পেট্রোল বোমা, হাত বোমা বা যে সহিংসতার কথা বলছেন, খুলনা বিএনপি এই ধরনের কোনো কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং খুলনার মানুষও সেটা সাক্ষী। আমরা হরতালে সাধারণত যেভাবে জনগণকে সম্পৃক্ত করে আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রতিদিনই এখানে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মিছিল করেছি, সমাবেশ করেছি, জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য যে কর্মকাণ্ড এবং আমাদের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করার জন্য যে কর্মকাণ্ড রাজনৈতিক এবং গণতান্ত্রিক, সেগুলিই আমরা পরিচালনা করেছি। আর যে ধরনের কথা বলে আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এর সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক বা এই মানসিকতা আমরা পোষণ করি না। অধ্যক্ষ তারিকুল ইসলাম, আমরা দেখেছি যে হরতাল অবরোধে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ জনসাধারণ ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় খুলনাবাসীকে আপনারা কিভাবে আশ্বস্ত করেছেন? বিশেষ করে যে আমরা জানি যে এসএসসি পরীক্ষা যে আবার পেছানো হলো দ্বিতীয় দফা হরতালের কারণে, প্রথম হরতালের ঘোষণাটি আসলে খুলনা থেকে আমরা পেয়েছি। আপনারা কি চান আসলে? এসএসসি পরীক্ষাটি কয়েক মাসের জন্য পিছিয়ে যাক, কি চাচ্ছেন আসলে আপনারা, এবং কিভাবে আশ্বস্ত করছেন খুলনাবাসীদের আপনারা অধ্যক্ষ তারিকুল ইসলাম? একজন নাগরিক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে পরীক্ষা পিছিয়ে যাক, সন্তানেরা ক্ষতিগ্রস্ত হোক, এটি নিশ্চয়ই আমার যেমন কাম্য নয়, বাংলাদেশের কোনো মানুষেরই কাম্য নয়। আমরা মনে করি যে সংকটটা তো পরীক্ষা 2 তারিখে এমন না যে 30শে জানুয়ারি সংকটটার সৃষ্টি হয়েছে। এই সংকটের সূত্রপাত 2014 সালের 5ই জানুয়ারি একটি অবৈধ অংশগ্রহণ ছাড়াই একটি নির্বাচনের মধ্য দিয়ে এই অবৈধ সরকার সৃষ্টি করেছে। আমরা গত 6ই জানুয়ারি থেকে একটি নির্দিষ্ট দাবির পক্ষে অবরোধ পরিচালনা করছি। তারপরও প্রায় 1 মাস সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বক্তৃতায় 7 দফা প্রস্তাবনা দিয়েছেন সংকট সমাধানের জন্য। সংকট সমাধানে সেটি সংলাপের জন্য একটি উপযুক্ত ভিত্তি হতে পারত, কিন্তু সরকারের যিনি শীর্ষে বসে আছেন তিনি সহ তার পারিষদবর্গ যে ভাষায়, যেভাবে আমাদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং একসময় এটাকে কোনো গুরুত্বই দেননি। তারা সময় বেঁধে দিয়েছেন, 7 দিন 10 দিনের মধ্যে তারা দমনের মাধ্যমে এই আন্দোলনকে তারা নিষ্ক্রিয় করে ফেলবেন। এটি গণতান্ত্রিক রাজনীতিতে কাম্য নয়। আমরা মনে করি এই যে পরীক্ষা পেছানো বা পরীক্ষার্থীদেরকে জিম্মি করে যেই সংকট সামনে আনা হচ্ছে, এজন্য মূলত সরকারই দায়ী।
অধ্যক্ষ সরকারের তারিকুল ইসলাম, আপনি অবিশ্বাস- আমাদের সঙ্গে থাকেন কি এই অল্প সময়ের জন্য? আমি জনাব ফজলুল হোসেন বাদশা আপনার কাছে জানতে চাইবো যে যেই প্রসঙ্গটি অধ্যক্ষ তারিকুল ইসলাম তুললেন, যে সংকটের এটি আসলে সরকারই পারে এটিকে সমাধান করতে, বা সরকার উদ্যোগ নিচ্ছে না বলে এটি সমাধান হচ্ছে না, আপনি এই সম্পর্কে কি বলবেন জনাব ফজলুল হোসেন বাদশা? আমি বলছি, কিন্তু তার আগে অধ্যক্ষ তরিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি পেট্রোল বোমায় বিশ্বাস করেন না। এটা আমার খুব ভালো লেগেছে। এবং বিএনপি যদি সেই অবস্থান, তরিকুল ইসলামের অবস্থান গ্রহণ করে, তারা যদি বলে যে আমরা পেট্রোল বোমা মারা সমর্থন করি না, এবং পেট্রোল বোমার আঘাতে যারা মৃত্যুবরণ করছে, যেমন গতকালকেও মৃত্যুবরণ করেছে 7 জন, তাহলে পারে সেই ব্যাপারে যদি তারা নিন্দা জানায়, প্রতিবাদ জানায়, এবং পেট্রোল বোমা আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়, তাহলে তো বোঝা যায় যে তারা আন্দোলনের পথে যেতে চান। কিন্তু তারা আন্দোলন করছেন এমন কিছু তো দেখা যাচ্ছে না। খুলনা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু খুলনা অনেক দূরে আমার কাছ থেকে। তবে উনি যখন দাবি করেছেন তার সত্যতা আমি মেনেই নিলাম যে খুলনাতে তারা আন্দোলন করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপি খুলনাতে আন্দোলন করছে আর সারা দেশে তারা পেট্রোল বোমাবাজি করছে। তো আমি জনাব তরিকুল ইসলামকে বলবো যে তার চেয়ারপারসনকে বেগম খালেদা জিয়াকে একটু আপনি যেন অনুরোধ করেন যেন পেট্রোল বোমাবাজি বন্ধের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ জনাব ফজলুল করেন। হোসেন বাদশা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সর্বশেষ সংবাদ সম্মেলনে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি এই পেট্রোল বোমা বা কোনো ধরনের সহিংস রাজনীতির সাথে, সহিংস কর্মসূচির সাথে তিনি সম্পৃক্ত নন, এবং তার দলের পক্ষ থেকে, তার জোটের পক্ষ থেকে এগুলি আসলে কখনোই করা হচ্ছে না, এগুলি তিনি কখনো করেনও নাই, করতেও চান না, বিএনপি এই রাজনীতি বিশ্বাস করে না, সেটি বেগম খালেদা জিয়া অনেক জোর গলায় বলেছেন। আসলে আমি যদি আমি বেগম খালেদা জিয়ার কথাটা আমি কিভাবে এর উত্তর দিব আমি জানি না, তবে তিনি সত্য কথা বলেন নাই। তাহলে আমরা একটা কথা বলতে চাই যে যারা পেট্রোল বোমা মেরে হাতে নাতে ধরা পড়েছে, যদি বেগম জিয়া চান আমরা সংবাদ সম্মেলন করে তার তালিকা প্রকাশ করব, তার মধ্যে কতজন বিএনপি আছে আর কতজন ছাত্র শিবির এবং জামাত আছে এবং ছাত্র দল, যুব দল আছে, সেইটা যদি গণনা করেন তাহলে বোঝা যাবে যে বেগম খালেদা জিয়াও মিথ্যাচার করছেন। বাসা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যক্ষ তারিকুল ইসলামের কাছে, আমাদের সময় একদমই শেষ, অধ্যক্ষ তারিকুল ইসলামের কাছে এই বিষয়টি আমরা তুলে ধরবো যে আসলে পেট্রোল বোমা বা যারা নাশকতা করছেন তাদের মধ্যে যে বিএনপি এবং শিবির, জামাত সমর্থক এবং তাদের কর্মীরা বেশি, সে ব্যাপারটি এখন অনেক বেশি সামনে চলে আসছে। এমনকি তাদেরকে যখন বলা হয়েছে যে দেখা মাত্র গুলি করা হবে যারা সন্ত্রাসী করবে, যাদেরকে আইনের আওতায় আনা হবে, তখন কিন্তু বিএনপি থেকে আবার প্রতিবাদ করা হয়েছে তাদেরকে আইনের আওতায় এভাবে আনা যাবে না, তাদেরকে গুলি করা যাবে না। এটি কেন অধ্যক্ষ তারিকুল ইসলাম? আপনি সঙ্গে সঙ্গে লক্ষ্য করেছেন যে খিলগাঁও পুলিশ বক্সের সামনে বাস পোড়ানো, যেখানে সরকারি দলের নেতারাই বলেন যে বিএনপির নেতাকর্মীদের ঢাকা শহরে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে পুলিশ বক্সের সামনে বাসে আগুন দেওয়া, কিংবা নরসিংদীতে আওয়ামী লীগ নেতার পুত্র পেট্রোল বোমা সহ ধরা পড়া, এটি কিসের ইঙ্গিত বহন করে? সবচেয়ে বড় কথা, এই যে পেট্রোল বোমায় মানুষ দগ্ধ হচ্ছেন, লক্ষ্য করবেন এর বেনিফিশিয়ার কিন্তু সরকার। সে কারণে আমরা সন্দেহ করি যে সরকারই এই নাশকতা। অধ্যক্ষ তারিকুল ইসলাম, এটি একটু পরিষ্কার করবেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম এটি একটু পরিষ্কার করবেন, এটা বেনিফিশিয়ারি কি হয় সরকার? সরকারের কি সুবিধা হচ্ছে পেট্রোল বোমায় মানুষ মারা গেলে? আজকে সকালবেলা কুমিল্লায় যে 7 জন পেট্রোল বোমায় মারা গেলে সরকার কিভাবে উপকৃত হলো? এই যে সরকার ব্লেম গেমের জন্য উপকৃত হচ্ছে, তারা বিরোধী দলকে ব্লেম করছে, তার মানে এই পেট্রোল বোমার জন্য তারা দায়ী, সেটাকে তারা ক্যাপিটাল করছে। তার মানে 1 মাসের বেশি সময় ধরে যে অবরোধ চলছে এবং 42 জনের বেশি মানুষ যে মারা গেছে, এর ফলে সরকারের জায়গা শক্তিশালী হয়েছে, সরকার একটি পোক্ত অবস্থানে পৌঁছেছে। আমি সেটা বলছি না, আমি বলছি সরকার শক্তিশালী কি সরকার দুর্বল সেটি তো সকলেই আমরা বুঝতে পারছি। এই সরকারের কোনো ভিত্তি নাই, জনগণের কোনো ভোটে নির্বাচিত হয়নি, প্রধানমন্ত্রী অনির্বাচিত, তিনি কাউকে ভোট দেননি, প্রধান বিচারপতি তিনি কাউকে ভোট দেননি, প্রধান নির্বাচন কমিশনার তিনি কাউকে বাংলাদেশে ভোট দেননি। অধ্যক্ষ তারিকুল ইসলাম, আপনার বক্তব্যটি বুঝতে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ। ফজলুল হোসেন বাদশা, একে মুর্তজা আবেদিন।